আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ক্লাসগুলো শুরু করতে দেরি হয়ে গেল। আর নির্দিষ্ট কারণও আছে। কারণ একটা জিনিস পড়ে, একটা জিনিস বুঝে, অভিজ্ঞতা নিয়ে তারপর আরেকজনকে বোঝানো বা দেখা যাচ্ছে যে ক্যামেরার সামনে কথা বলা জিনিসটা খুব একটা সহজ না। তো তোমাদের অনুরোধের ভিত্তিতে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তা হলো যে প্রজনন, আর যেটাকে হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার, বায়োলজি সেকেন্ড পেপার অ্যান্ড এটা হচ্ছে এইচএসসি বায়োলজি, এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপার জুলজির 9 নাম্বার অধ্যায়, জুলজির 9 নাম্বার অধ্যায় আলোচনা হবে মানব জীবনের ধারাবাহিকতা। তো চলো শুরু করি এই অধ্যায়টা প্রজনন সম্পর্কে। তো চলো প্রজনন দিয়ে আমরা শুরু করি। প্রজনন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে একটি জীব তার বংশধর সৃষ্টি করে ভাইয়া, তাকেই বলা হয় প্রজনন। ঠিক আছে, দ্যাটস অল। এটা হচ্ছে প্রজনন। তো আমরা এই অধ্যায়টা শুরু করার পূর্বে অধ্যায়টা সম্পর্কে একটু হিন্টস নিয়ে নিব। এই অধ্যায়টা কয়েকটা ভাগে আমরা ভাগ করব। সামনে ইনশাল্লাহ এখন রেগুলার আসতে পারে যদি পরিবেশ ভালো থাকে। তো দেখা যাচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে পুং প্রজনন তন্ত্র বা পুরুষ প্রজনন তন্ত্র। তার দ্বিতীয় দিনে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো স্ত্রী প্রজনন তন্ত্র। তারপর 3 নাম্বার লেকচারে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো এই পুরুষ প্রজনন তন্ত্র ও স্ত্রী প্রজনন তন্ত্রের এই হরমোনাল ক্রিয়াকলাপ, এগুলোর প্রতি যে কী ধরনের হরমোন কাজ করে, মানে কেন হয়, কিভাবে হয়, এগুলো এই বিভিন্ন হরমোন আছে না, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলো সম্পর্কে আমরা সেদিন আলোচনা করব। তারপরে আসবো যে বয়স সন্ধিকাল, তারপরে আসবো রজচক্র বা মাসিক, তারপরে আসবো গ্যামেট সৃষ্টি, তারপরে নিষেক, তারপরে ইমপ্ল্যান্টেশন, কিভাবে একটা ভ্রূণ জরায়ুতে প্রথিত হয়, কিভাবে সেটা ব্লাস্টুলা, কিভাবে সেটা মরুলা এভাবে গঠিত হয়, তারপরে আসবো ভ্রূণের পরিস্ফুটন, তারপরে ভ্রূণের বিকাশ, তারপরে পরিবার পরিকল্পনা, তারপরে প্রজনন সমস্যা, যৌনবাহিত রোগ এবং উপসংহার, এবং শেষে একদম শেষে কয়েকটা বোর্ড কোশ্চেন অনুশীলনের মাধ্যমে আমরা অধ্যায়টা শেষ করব ইনশাআল্লাহ। তো চলো আমরা আজকে শুরু করি। অধ্যায়টা কি? 9 নাম্বার অধ্যায়। অধ্যায়ের নাম কি? মানব জীবনের ধারাবাহিকতা। আচ্ছা, যদি আমরা কি বলছি, প্রথমে আমরা বলছি আলোচনা করব পুং প্রজনন তন্ত্র। আজকের লেকচার হচ্ছে এইটা, মানে পুরুষ প্রজনন তন্ত্র, পুরুষ প্রজনন তন্ত্র, এগুলোর ভিতর কি আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। কিছুক্ষণ আচ্ছা, প্রশ্নটা কিছুক্ষণ পরেই বলি। প্রশ্নটা হচ্ছে এমন, আচ্ছা শুক্রাশয় ড্যাশ প্রথমে শুরু করি। আচ্ছা, পুং প্রজনন তন্ত্রে কয়েকটা ভাগ আছে। কি ভাগ? এই প্রজনন তন্ত্রে এই তন্ত্রগুলোর আবার কয়েকটা ভাগ আছে। ভাগ কি কি? একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে আনুষঙ্গিক। মানে এই অঙ্গগুলো কোনটা মুখ্য অঙ্গ আর কোনটা আনুষঙ্গিক, এরকম একটা ভাগ আছে। এখন এগুলো কিসের উপর ডিপেন্ড করে? যেখানে উৎপন্ন হয়, মনে রাখবা, যেখানে একটা জিনিস উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে মুখ্য, আর যেটা তার সাহায্যে সঞ্চয় করছে, বহন করতেছে, বিভিন্ন কিছু করতেছে, এগুলো সব আনুষঙ্গিক। তাহলে এখানে আমরা যেহেতু পুরুষ প্রজনন তন্ত্র নিয়ে আলোচনা করছি এবং এখানে উৎপন্ন হবে কি? শুক্রাণু। শুক্রাণু উৎপন্ন হবে কোথা থেকে? শুক্রাশয় থেকে। শুক্রাশয়কে কি বলে ভাইয়া? টেস্টিস। আচ্ছা, এটা তাহলে এখান থেকে শুরু করবো আমরা টেস্টিস থেকে। টেস্টিস বা শুক্রাশয়, টেস্টিস বা শুক্রাশয়, এখান থেকে আমরা আলোচনা শুরু করব। আর এটা হচ্ছে মুখ্য অঙ্গ। মুখ্য কেন ভাইয়া এটা মুখ্য? কারণ এখানে উৎপন্ন হয়, কি হয় ভাইয়া? এখানে উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? শুক্রাণু। আর শুক্রাণু বহনের জন্য যে নালী, সেমিনিফেরাস নালী বলো, ইউরেটাস বলো, বিভিন্ন যে নালীগুলো আছে না, যে টেস্টিস, ভাটা রিফারেন্সিয়া, এপিডিডামিস, ভাস রিফারেন্সিয়া, অ্যাম্পুলা, সেমিনিফেরাল ভেসিকল, তারপরে প্রোটেস্টা, যেগুলো আছে এগুলো সব আমরা আলোচনা করব। এগুলো কিন্তু এই মুখ্য নালী না, এগুলো হচ্ছে আনুষঙ্গিক। ঠিক আছে, এখন এটা হচ্ছে মুখ্য। মুখ্য কি? টেস্টিস। এখন ভাইয়া শুক্রাশয়ের নাম টেস্টিস হলো কেন? কেন এটা আমরা টেস্টিস বলছি? আচ্ছা ভাইয়া দেখো, একটা বাচ্চা বা একটা বেবি যখন জন্মগ্রহণ করে তখন মানুষ কি দেখে? মানে দেখতে তো চাই যে আসলে সে ছেলে নাকি মেয়ে। এটা কি দেখে বুঝবে ভাইয়া? আসলে সেটা বুঝবে তার শুক্রাশয় বা অন্ডকোষ এটা আছে না নাই। যদি থাকে পুরুষ, যদি না থাকে মহিলা, দ্যাটস অল। ঠিক আছে, আর এটা কি হয়? টেস্ট করা হয়। কি টেস্ট করা হয়? সে কি মেল আর ফিমেল। তো যেটা দেখে টেস্ট করা হয় সেটাই টেস্টিস। বুঝতেছ? এই তো অবস্থা। তারপরে আসো, এখন টেস্টিস নিয়ে যদি আমরা আলোচনা করি, তো টেস্টিস এটা পুরুষের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস।
কারণ এটা বংশ নির্বংশ করে দিতে পারে, আবার বংশ তৈরি করতে পারে, না থাকলে যাই হোক। তারপরে আসো এই কি শুক্রাশয় নিয়ে যদি আমরা আলোচনা করি, শুক্রাশয়ের কয়েকটা ভাগ আছে, শুক্রাশয়ের ভাগ নাই। আচ্ছা, শুক্রাশয়, শুক্রাশয় জিনিসটা কি? শুক্রাশয় হচ্ছে দুইটি শুক্রাশয় যে স্ক্রোটাম থলির মাধ্যমে একটা জায়গায় আবদ্ধ থাকে, মানে দুই পায়ের উরুর ঠিক মাঝখানে আবদ্ধ থাকে, একে বলে কি শুক্রাশয়। এটা 10 থেকে 12 গ্রাম ওজন বিশিষ্ট হয়ে থাকে। তাহলে শুক্রাশয় কয় গ্রাম? শুক্রাশয় হয় ভাইয়া 10 থেকে কত গ্রাম? 12 গ্রাম। তারপরে যদি বলি যে এটা মানে কত, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। কি বললাম? 4 সেন্টিমিটার অ্যান্ড 10 থেকে 12 গ্রাম, মানে বড়তে হবে 4 সেন্টিমিটার, ঠিক আছে এটা। এখন ভাইয়া দেখবা যে শুক্রাশয় যেটা আছে না, এই শুক্রাশয়ের মানে অন্ডকোষ যেটা, এটা আবার দুইটা এদের বিভক্ত, একটা ডান অন্ডকোষ, একটা বাম অন্ডকোষ, ঠিক আছে। এরকম দেখবা যে দুইটা, যেটাকে এদিকে বলা হয়, বা যেটাকে একবারেই বাংলা ভাষায় বলা হয় যে বিচি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো যে এখানে তোমরা একটু বিষয়টা লক্ষ্য করবা ভাইয়া, এখানে ডান এবং একটা বাম অন্ডকোষ রয়েছে। তার মধ্যে দেখবা ভাইয়া যেটা ডান ওইটা তো একটু ছোট হবে এবং তুলনামূলক একটু উপরে থাকবে। কি বললাম? লক্ষ্য করো ভালো করে, মানে দুইটা অন্ডকোষের মধ্যে একটা যেটা ডান ওইটা একটু উপরে থাকে এবং একটু ছোট হয়, আর যেটা বাম, ভাইয়া ভালো করে, যেটা বাম অন্ডকোষ সেটা হবে একটু বড় এবং একটু নিচে থাকবে। কেন? চেক করে দেখো, নাহলে চেক করে দেখো, যারা ছেলেরা আছো হাত দাও। কথা হলো যে ওটা চেক করে দেখো, দেখো যে বামটা একটু নিচে আর ডানটা একটু উপরে। এটা কেন? প্রশ্ন থাকলো, বামটা নিচে কেন আর বড়ই বা কেন? ঠিক আছে, বামটা নিচে কেন আর বড়ই বা কেন, ঠিক আছে। আর ডানটা একটু উপরে, একটা প্রশ্নের উত্তর দিলে দুইটারই হয়ে যায়। ডানটা উপরে কেন আর বামটা নিচে কেন? প্রশ্নের উত্তরটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর যদি বিশ্বাস না হয় চেক করে দেখতে পারো, ঠিক আছে। এখন দেখবা যে বামটা একটু নিচে থাকে। আর আরেকটা কথা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হলো যে টেস্টিস বা শুক্রাশয় যেটা, সেটা ঝুলে থাকে কেন? মানে এটা সারফেস, এটা হচ্ছে দেহে তোমার দেহের অঙ্গাণু, এটা থেকে ঝুলে থাকে কেন? আবার শীতের সময় দেখবা ঠিক এটার সাথে লেগে আছে। এটা কেন হয়? এটা কি কোনো রোগ নাকি কি সমস্যা, বা এটার ফজিলত কি, বা দেখা যাচ্ছে এটা লাভ কি? ঠিক আছে, আসো আমরা এটাও দেখব। তাহলে ঝুলে থাকে কেন? কেন? আচ্ছা ভাইয়া, প্রথমে বলে রাখি যে শুক্রাশয় দুই পায়ের মাঝে যেটা অবস্থান করে সেটা হচ্ছে শুক্রাশয়, এবং এটা থাকে দুইটা। এখন ডান যেটা একটু উপরে থাকে, বাম যেটা একটু নিচে থাকে, এটা কেন হয়? কারণ ভাইয়া তোমার মনে করো এই দুইটা পা, এখন মনে করো ভাইয়া এটাও ডান এটাও বাম, অর্থাৎ ভাইয়া এখানে দুইটা সমান সমান, মানে কোনোটা উঁচু নিচু নাই, একবারেই সমান সমানে আছে। চিন্তা করো তো ভাই, যখন তুমি দৌড়াও, যখন তুমি বসো হাঁটো খেলো, এইটা যদি একবার চাপ খায় কি হতে পারে? ছেলেরা বি কেয়ারফুল, এটা যদি একবার চাপ খায় কি হতে পারে? তো এর জন্যই বামটা থাকে একটু নিচে, ডানটা থাকে একটু উপরে। যখন আসে তখন এটা পিছলায় যেতে পারে। এখানে মিউকাস নামে বিভিন্ন পদার্থ আছে যেগুলো কি করে, মানে এগুলোকে পিছলায় দেয়, ভিতরে পিছলায় দেয়। দেখবা যে এগুলো পিছলায় যেতে পারে, ভিতরে চলে যেতে পারে। এটা কিন্তু বাইরে আছে জন্মের পর থেকে, কিন্তু তুমি যখন মায়ের পেটে ছিলা, মায়ের যখন গর্ভাবস্থা ছিলা, তখন ভাইয়া এটা কিন্তু পেটের ভিতরেই ছিল, ঠিক আছে। এমন অনেক লোকের আছে যে টেস্টিসের শুক্রাশয়ের একটা শুক্রাশয় ভিতরে থেকে গেছে, একটা বাইরে আছে একটা ভিতরে। তো ভাইয়া তার কি বাচ্চা হবে না? অবশ্যই হবে, কিন্তু শুক্রাশয় কম উৎপন্ন হবে। শুক্রাশয় কম উৎপন্ন হবে কারণ কি? কারণ যেটা ভিতরে থাকে সেটা তো শুক্রাশয় উৎপন্ন হবে না। এখন কেন হবে না এটাই আমরা এখান থেকে বুঝে নিতে পারবো, যেটা ঝুলে থেকে গেল। তাহলে বামটা কি বুঝলা কি, যে একটা যদি সমান সমানে থাকতো ভাইয়া, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাইতো, বুঝতে পারলা? এটার জন্য। আর আরেকটা কথা, যে এটা একটু বেশি বড় থাকে এবং একটু বেশি হট থাকে, অর্থাৎ গরম থাকে, ওর জন্য এটা আরেকটু বেশি নিচে নামে, মানে ঝুলে থাকে, বুঝতে পারছো? বামটা একটু বেশি হট থাকে, ওর জন্য একটু বেশি নিচে ঝুলে থাকে। এখন এই হট থাকার কথা থেকে আমরা এখানে এটা উত্তর দিতে পারবো যে ঝুলে থাকে কেন।
এখানে ঝুলে থাকে কেন এটা যদি জানতে চাও তাহলে তোমাকে জানতে হবে প্রথমে ভাইয়া যে এখানে আসলে যে জিনিসটা উৎপন্ন হয় এই জিনিসটা আসলে কি। এখানে যে জিনিসটা উৎপন্ন হয় না সেটা হচ্ছে শুক্রাণু, আর শুক্রাণু হচ্ছে এক ধরনের প্রোটিন। আর এই প্রোটিন যদি গরমের সংস্পর্শে আসে, যদি তাপ পায়, তাহলে এই প্রোটিনটা নষ্ট হয়ে যায়। কি হয়? নষ্ট হয়ে যায়। ওর জন্য মিওসিস প্রক্রিয়ার জন্য ঠান্ডা আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখো এবার ঝুলে থাকে কেন। গরমকালে দেখবা যে তোমার যদি এটা ধরো মনে করো একটা অঙ্ক, এখান থেকে দেখবা যে এটা দেখবা এটা ঝুলে থাকে, একটু ঝুলে থাকে, বুঝতে পারলা? মানে এরকম থাকলেও দেখবা যে গরমকালে এটা ঝুলে গেছে। এখন কেন এরকম হয়? এরকম কেন হয়? কারণ হচ্ছে ভাইয়া, যখন শুক্রাশয়ের ভিতরে শুক্রাণু উৎপন্ন হয় সেই সময় আমাদের দেহের তাপমাত্রা থাকে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর শুক্রাণু উৎপন্ন হওয়ার জন্য যে তাপমাত্রা তা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াসের কম। গতবার মেডিকেলের কোশ্চেন 17-18 সালে কোশ্চেন আসছিল যে ভাই যে দেহের তাপমাত্রা প্রশ্নটা বুঝো, দেহের তাপমাত্রা থেকে শুক্রাণু উৎপন্ন হওয়ার তাপমাত্রা কত, মানে কত কম, ঠিক আছে? এটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াসের কম, 2 ডিগ্রি সেলসিয়াসের কম। এটা ছিল অ্যান্সার, এটা হবে সঠিক অ্যান্সার। আসলে 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস যে কোনোটা হতে পারে, যেহেতু এটা অ্যান্সার তাহলে এটা, বুঝতে পারছো? অর্থাৎ এটা আমাদের দেহের তাপমাত্রা যদি হয় 37 ডিগ্রি সেলসিয়াস ভাইয়া, তাহলে কিন্তু 60 ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের দেহের তাপমাত্রা, কিন্তু শুক্রাণু উৎপন্ন হওয়ার জন্য যে তাপমাত্রাটা প্রয়োজন সেটা আবার 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ওর জন্য সেটা কি শরীর থেকে একটু নিচে থাকে। কারণ কি? কারণ তাহলে তাপমাত্রাটা একটু হ্রাস পায়, শুক্রাণুটা উৎপন্ন হতে পারে। এখন শীতকালের কথা চিন্তা করো, আমাদের দেহের তাপমাত্রাই যখন বেড়ে যায়, মানে আমাদের দেহের তাপমাত্রা তো গরমকালে বাড়ে, আর শীতকালে যখন আমাদের দেহের তাপমাত্রাই কমে যায়, আর ওইটা ধরো 35 ডিগ্রি সেলসিয়াস, মনে করো আমাদের দেহের তাপমাত্রা আরও কমে গেছে। ও কি যা ঝুলে থাকবে? আর ঝুলে থাকে কেন? তাপমাত্রা কমানোর জন্য। এখন তোমার দেহের তাপমাত্রাই কম, তাহলে কি সে কি করবে? ঝুলে থাকবে? সে তো উপরে উঠে দেবে। কারণ কি? কারণ হচ্ছে তার যে পরিবেশ দরকার, যে তাপমাত্রা দরকার, সেটা কিন্তু ফিক্সড, একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে শুক্রাণু উৎপন্ন করে। এর জন্যই যখন গরমকাল হয় সেটা একটু ঝুলে থাকে, যখন শীতকাল হয় সেটা উঠে যায়। দ্যাটস অল। ওকে, তাহলে বুঝতে পারলা ঝুলে থাকে কেন। আর বামটা নিচে থাকে কেন? কারণ বামটা একটু বেশি হট, আর যেটা বেশি হট সেটা একটু নিচে ঝুলে থাকবে। আর দুই পাশের জিনিসটা যেটা দেখাইলাম ওটা তো দেখলাই। ওকে, টপিক শেষ বলতে এই টপিক শেষ, অন্য কিছু না। এবার আসবো আমরা এই শুক্রাশয়ের ভিতরে কি হয়, আসলে শুক্রাণু কিভাবে উৎপন্ন হয়, ডিম্বাণু কিভাবে উৎপন্ন হয় তা আমরা আলোচনা করব এই দিন। গ্যামেট সৃষ্টি, জার্মিনাল কোষে কি হয়, লেডিক কোষ কোথায় থাকে, হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, কিভাবে এনজাইম ক্ষরণের মাধ্যমে শুক্রাণুগুলো উৎপন্ন হয়, এগুলো আমরা সেদিন শিখবো। আজকে জাস্ট আমরা এই যে পুরুষের যে অঙ্গাণুগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নিব। তো চলো তারপরে এদিন সেমিনিফেরাস নালিকা, এটা বুঝতে হলে তোমাকে এটা আগে আমি একটা ছবি আঁকাই। মনে করো এটা একটা শুক্রাণু না, এটা হচ্ছে শুক্রাশয়ের একটা কোষ, মানে অন্ডকোষ দুইটা থাকে না, মানে যেটা বলে বল তো দুইটা থাকে ভাইয়া, তাই না? একটা ডান একটা বাম। তো মনে করো যেটা একটা মানে বল বা যা লিখছি তাই, ঠিক আছে? তো ভাইয়া এখানে দেখো যে এই বিচিটা, এটা যদি তুমি ভাঙো, তোমারটা ভাঙার কোনো দরকার নেই, যা বলছি আমার কথা বিশ্বাস করো, সত্যি ভাই সঠিক কথা বলতেছি। এখানে দেখো জাস্ট ফান। তো দেখো ভাইয়া, এখানে একটা শুক্রাশয়ের ভিতরে 250টা ঘর থাকে। ভাইয়া রে 250টা ঘর তো এখানে আমার আঁকানো সম্ভব না, তো আমাকে দেখাচ্ছি যে এরকম 250টা ঘর থাকে একটা শুক্রাশয়, মানে একটা শুক্রাশয়ের ভিতরে এরকম 250টা ঘর থাকে। এই 250টা ঘরের ভিতর আবার 4টা করে নালিকা থাকে। কি বললাম ভাইয়া? 250টা ঘরের ভিতর 4টা করে নালিকা থাকে। তাহলে 250 × 4 কত হলো ভাইয়া? 1000। বইটা একটু খুলে দেখো, দেখবা যে লেখা আছে যে প্রত্যেক সেমিনিফেরাস নালিকা, মানে প্রত্যেক শুক্রাশয়ের ভিতরে 1000 করে সেমিনিফেরাস নালিকা আছে। কি নালিকা? সেমিনিফেরাস। এখন ভাইয়া তুমি মুখস্থ করলা যে সেমিনিফেরাস নালিকা থাকে 1000 দিয়ে 1000 সেমিনিফেরাস নালিকা, 1000 সেমিনিফেরাস নালিকা। কিন্তু ভাইয়া যখন তুমি মেডিকেল পরীক্ষা দিতে যাবা, কিছুদিন পর ছেলেবেলা পরীক্ষা দিতে যাবে, 1 তারিখ, 1 তারিখ মনে পরীক্ষা, তো যাই হোক এই সেমিনিফেরাস নালিকা, এটা কিন্তু মেডিকেল কোশ্চেন যে সেমিনিফেরাস নালিকা,
নালিকা কোথায় থাকে, কোথায় থাকে? এখন এটা কোশ্চেন। 1 মাথায়, 2 জিহ্বায়, 3 শুক্রাশয়ে, 4 অন্ত্রে। ধরো কিডনি, বললো যে কিডনিতে থাকে, এখন কোথায় থাকে ভাইয়া বলো তো? তুমি এখন যদি মুখস্থ করো ভাই যে 1 নালিকা থেকে 1 নালিকা থেকে, এভাবে যদি মুখস্থ করো ভাই, তাহলে নিশ্চিত ভুল হয়ে যেতে পারে পরীক্ষার হলে। যখন তুমি বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 12 24টা অধ্যায় এবং কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ সাধারণ জ্ঞান সব একসাথে মুখস্থ করে যাওয়া ভাইয়া, তখন যদি এইভাবে মুখস্থ করো সব ভুলে যাবা। তখন কোথায় যে মারতে, কোথায় মারবো আল্লাহ জানে। মারবা শুক্রাশয়ে, মারবা মাথায়, কারণ তোমার মাথায় বীর্য উৎপন্ন হয় নাকি? তো এগুলো তোমাকে বুঝতে হবে যে আসলে মিনিং দিয়ে বুঝতে হবে যে আসলে জিনিসটা কি, বুঝতে পারলা? তো মিনিং দিয়ে যদি আমরা বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, তাহলে আসলে জিনিসটা কি, এটা সেমিনিফেরাস নালিকা হলো কেন? আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে সিমেন। আসলে এখানে তোমাকে প্রক্রিয়াটা বোঝানোর পর আমি এখানে আসছি। আর এটা এখান থেকে কিছু নালি থাকে, এক বলে রেটি টেস্টিস, এই যে এটা রেটি টেস্টিস। এখন সেমিনিফেরাস নালিকা হয় কারণ এই নালীগুলো এখানে জালিকার মতো গঠন তৈরি করে ভাইয়া, যেখানে শুক্রাণু উৎপন্ন হয়, এটা হচ্ছে সেমিনিফেরাস নালী, যেখানে শুক্রাণু উৎপন্ন হয়। তাহলে এই নালীগুলো কি করে, এই সেমিনিফেরাস, তোমার পরিফেরা পড়ানি, পরিফেরা পরের প্রাণী। পরি অর্থ কি? পরি অর্থ ছিদ্র, আর ফেরা অর্থ কি? ফেরা অর্থ ভাইয়া বহন করা। আর সিমেন মানে কি? বীর্য। সিমেন মানে কি? বীর্য। আর সিমেন যেটা বহন করে, এটা যদি পরি কেটে দিই তাহলে এখানে আসছে কি? ফেরা। তাহলে এখানে সিমেন থেকে আসছে সেমিনি, ফেরা থেকে আসছে ফেরাস। অর্থাৎ যে নালিকা, ভাইয়া ভালো করে দেখো, যে নালিকা সিমেন থেকে আসছে সেমিনি, অর্থাৎ যে নালিকা শুক্রাণু, ফেরা মানে বহন করা, অর্থাৎ ফেরাস মানে বহন করা, তাহলে যে নালিকা শুক্রাণু বহন করে সেটাই সেমিনিফেরাস নালী। তাহলে এখানে সেমিনিফেরাস নালী তোমাকে তো মুখস্থ করতে হবে না যে তো এখানে থাকে, তুমি জাস্ট এটা দেখে নাও, সেমিনিফেরাস নালী, সিমেন থেকে আসছে সেমিনি, আর ফেরা মানে অর্থ কি? বহন করা, বহন থাকে মানে ফেরাস। তাহলে এটা শুক্রাণু পরিবহন করে, তাহলে কি মানে থাকবে? কোথায় থাকবে ভাইয়া? শুক্রাশয়ে থাকবে। অ্যান্সার, কাজ শেষ। আচ্ছা, এখন আসো যে তোমাকে এখানে একটু জিনিস বুঝাইতে হবে যে আসলে জিনিসগুলো কিভাবে থাকে এবং কিভাবে উৎপন্ন হয়, তা তো আমরা এই ক্লাসে দেখব, গ্যামেট সৃষ্টির এখানে। ঠিক আছে, আমরা আজকে জাস্ট অঙ্গনগুলো দেখব। অঙ্গনগুলো যে সেমিনিফেরাস নালিকা, তাহলে কয়টা থাকে? 1000টি সেমিনিফেরাস নালিকা, 250টি গহ্বরের মধ্যে মানে কোষের ভিতরে থাকে। ঠিক আছে, এখানে 250টা ঘর থাকে, ঘরের মধ্যে 1000টি সেমিনিফেরাস 4টা করে 1000টা থাকে। এখন এগুলো হচ্ছে রেটি টেস্টিস। কি টেস্টিস? রেটি টেস্টিস। এগুলো কি করে ভাইয়া দেখো তো, একটু দেখো। আচ্ছা, রেটি মানে কি ভাইয়া বলো তো? রেটি মানে হচ্ছে জালিকা। কি বললাম? রেটি মানে বায়োলজিতে রেটি মানে কি? জালিকা। যেমন পড়নি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রেটিকুলাম মানে কি? রেটি মানে কি? জালিকা। এই রেটি আর এই রেটি একই। তাহলে রেটি মানে কি ভাইয়া? জালিকা। আর টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়। তাহলে যেই জালিকাগুলো শুক্রাশয়ের মাঝে থাকে সেগুলো হচ্ছে রেটি টেস্টিস। কথা ক্লিয়ার? যেই জালিকাগুলো শুক্রাশয়ের মাঝে থাকে কি ছিল? কি? রেটি টেস্টিস। তুমি যদি ভাইয়া মনে করো যে এরকম করে মুখস্থ করবো, তাহলে ভাই কাজ শেষ তোমার। তাহলে এটা 11টি সেমিনিফেরাস নালিকা থাকে, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে রেটি টেস্টিস। এবার এখান থেকে এগুলো কি করে? সেমিনিফেরাস নালিকাগুলো আস্তে আস্তে এখানে রেটি টেস্টিসের মতো জালিকা তৈরি করে, এবং যেই শুক্রাণুগুলো তৈরি করে সেগুলো এখানে শুক্রাণু তৈরি হয়। এই আমরা কিন্তু বললাম যে এখানে কি শুক্রাণু তৈরি হয়, এবং এই প্রক্রিয়াটা যেখানে হয়, এই জার্মিনাল কোষ থাকে, তারপরে যে এখানে লেডিক কোষে ডুবানো থাকে, এখান থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়, তারপরে কিভাবে উৎপন্ন হয়, আস্তে আস্তে অ্যাক্রোজোম গঠিত হয়, এভাবে যে ইয়েগুলো গঠিত হয়, এগুলো কিভাবে হয়, কোথায় হায়ালোনিউরোনিডেস থাকে, কি করে, এগুলো সব আমরা যে গ্যামেট সৃষ্টির দিন পড়বো। তোমাকে এখানে শুধু এটা বুঝতে হবে যে সেমিনিফেরাস নালিকার এখানে শুক্রাণু তৈরি হয়, এবং এই রেটি টেস্টিস দিয়ে তারপর এখানে ভাস ইফারেন্সিয়া। কি বললাম ভাইয়া? এই ভাস ইফারেন্সিয়া, এখানে প্রায় 20টার মতো নালী থাকে। ঠিক আছে, এখানে প্রায় 20টার মতো নালিকা থাকে, যেখান থেকে
এই এখান থেকে উৎপন্ন হলো শুক্রাণু, মানে শুক্রাণু যেটা এটা তো উৎপন্ন হলো। এখন ওখান তো বসে থেকে লাভ নাই, কী করতে হবে, তাকে বের হতে হবে। এখন এখানে বের হচ্ছে প্রায় 20টা নালী থাকে, এখানে বলে ভাস ইফারেন্সিয়া। ভাস ইফারেন্সিয়া, এই ভাস ইফারেন্সিয়া নালীর মাধ্যমে শুক্রাণু থেকে এগুলো কী হয়, বের হয়। বের হয়ে কোথায় যায়, এখানে একটা নালী থাকে যেটা হচ্ছে অ্যাপিডিডাইমিস। এই যে এখানে যেটা লেখা আছে, এখানে লেখা আছে ভাইয়া অ্যাপিডিডাইমিস। তাহলে ভাস ইফারেন্সিয়া কি, ভাস ইফারেন্সিয়া হচ্ছে রেটি টেস্টিস থেকে যেখানে শুক্রাণুটা বহন করে নিয়ে যায় কোথায়, অ্যাপিডিডাইমিসে। এখন অ্যাপি মানে কি, অ্যাপি মানে উপরে, অ্যাপি আর ডিডাইমিস মানে কি, এই শুক্রাশয়ের উপরে যে থলি থাকে এটা হচ্ছে অ্যাপিডিডাইমিস। এই অ্যাপিডিডাইমিস আবার কয়েকটা 3টা ভাগে বিভক্ত। এক, মস্তক বা ক্যাপুট, অ্যাপিডিডাইমিস। তারপরে দেহ বা মধ্য অ্যাপিডিডাইমিস, আর এটা হচ্ছে শেষ প্রান্ত বা লেজ, একে বলা হয় লেজ। এটা হচ্ছে লেজ অ্যাপিডিডাইমিস, ঠিক আছে। এখন এই অ্যাপিডিডাইমিসের কাজ কি ভাই একটু দেখো তো। এই অ্যাপিডিডাইমিস, যে আমরা অ্যাপিডিডাইমিস বললাম, এই অ্যাপিডিডাইমিসের কাজ কি? আচ্ছা মনে করো একটা ঝুড়িতে আম আছে, কি আছে ভাইয়া, আম যেমন লিচু কলা যাই থাকুক, মনে করো কিছু আম পচে গেছে। এখন ওই পচা আম সহ তুমি যদি বিক্রি করতে যাও, যেই দাম পাবা, ওই পচা আম যদি ফেলে দাও, পচা আমগুলো যদি ফেলে দাও দিয়ে যদি বিক্রি করতে যাও তাহলে বেশি দাম পাবা না। মানে যেগুলো শুধু ভালো ভালো আম যদি তুমি বিক্রি করো তাহলে ওগুলো দাম বেশি, আর যদি পচা সহ বিক্রি করো ওটার দাম থাকবে, ওটার দাম তো বলবে আরে বেটা পচা, তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা। তো এই অ্যাপিডিডাইমিস কী করে, এই শুক্রাণু যেগুলো উৎপন্ন হলো, এই শুক্রাণু উৎপন্ন হওয়ার সময়, ভালো করে কথা খেয়াল করো, শুক্রাণু উৎপন্ন হওয়ার সময় যখন উৎপন্ন হচ্ছে, এগুলোর ভিতরে কিছু অসাড়, কিছু কঠিন পদার্থ যেগুলো কাজ নাই, বুঝতে পারছো? মানে মনে করো শুক্রাণু, এর ভিতরে এই একটা পদার্থ মনে করো আজে বাজে। এখন এই অ্যাপিডিডাইমিসে যখন সবগুলো পদার্থ যায় ভাইয়া, তখন এই পদার্থটাকে টাং করে আলাদা করে দেয়, বুঝতে পারছো? এটা কোথায় করে, অ্যাপিডিডাইমিসে। কেন করে? কারণ হচ্ছে যখন শুক্রাণু থেকে অযথা আজে বাজে পদার্থ আলাদা করে দিবে, তার নিষেক ক্ষমতা বাড়াই দিবে, নিষেক ক্ষমতা এমনিতে বেড়ে যাবে না, ওর জন্য এই অ্যাপিডিডাইমিস এই কাজটা করে, বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাপিডিডাইমিস। এখন অ্যাপিডিডাইমিসের কত, অ্যাপিডিডাইমিসের দৈর্ঘ্য হচ্ছে 4 থেকে 6 মিটার। এটা কিন্তু অনেক বড় এবং অনেক প্যাঁচানো অবস্থায় এই অ্যাপিডিডাইমিস থাকে। 6 থেকে 7 মানে 4 থেকে 6 মিটার তোমার বইয়ে লেখা আছে, তবে অনেক জায়গায় দেখবা, গুগলেও দেখবা যে 6 থেকে 7 মিটার এটা লেখা আছে। তো যেহেতু এটা লেখা আছে এটা দিও, সমস্যা নেই। তো দেখলে কি বুঝতে পারলা যে আসলে এটা হচ্ছে কেন, আসলে এটা হচ্ছে কারণ হচ্ছে যে এখানে অ্যাপিডিডাইমিসের কাজই হচ্ছে অসাড় পদার্থ, আজে বাজে পদার্থ সেগুলো করা, বের করে দেওয়া, আলাদা করে দেওয়া। তো ঠিক আছে, এটা হচ্ছে এই অবস্থা। এখন এই অ্যাপিডিডাইমিস থেকে আচ্ছা যে মস্তক যেটা, সেটা হচ্ছে এটা, মধ্যক যেটা, এই মস্তক যেটা, এটা যুক্ত থাকে রেটি টেস্টিসের সাথে, মানে রেটিস্টিস বলতে পারো, এর সাথেও যুক্ত থাকতে বলতে পারো, আর বলো ভাস ইফারেন্সিয়ার সাথেও যুক্ত থাকে। অর্থাৎ এটা শুক্রাণু পরিবহনের কাজ এখানে পর্যন্ত নিয়ে আসে, অ্যাপিডিডাইমিস পর্যন্ত নিয়ে আসে। এখন যেটা দেহ বা মধ্য অ্যাপিডিডাইমিস, এটা অ্যাপিডিডাইমিসের মাঝের অংশ, বই খুলে এভাবে লেখা আছে, অ্যাপিডিডাইমিসের মাঝের অংশ হচ্ছে দেহ বা মধ্য। আর লেজ কি, লেজ হচ্ছে অ্যাপিডিডাইমিসের সে অংশ যেটা ভাস ডিফারেন্সিয়া, এটা পড়লাম কি, ভাস ইফারেন্সিয়া। এই যে নালী মানে বীর্য যেখানে উৎপন্ন হয়, শুক্রাণু, বীর্য শুক্রাণু এক জিনিস না, এটা একটু পরে আলোচনা করছি। আচ্ছা এখানে বলে দিই যে শুক্রাণু যেটা, শুক্রাণু আর বীর্য দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? এটা কেন ডিফারেন্ট? শুক্রাণু হচ্ছে সেই জিনিস যা ইয়েতে যাবে, মানে যেটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করবে, অর্থাৎ বুঝতে পারছো এটা হচ্ছে শুক্রাণু। আর যেটা বীর্য, এটা শুক্রাণুর সাথে বিভিন্ন পদার্থ, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফেরাস, বিভিন্ন পদার্থ মিশ্রিত করে একটা তরল ধরনের একটা তৈরি করে, যেন ক্ষারীয় রস তৈরি করে। আমরা এটা কিছুক্ষণ পরে পড়বো। এই যে ক্ষেপণনালী আছে এখানে, আমরা এটা মানে ক্ষেপণনালী না, এই যে সেমিফেরাস ভেসিকল না, এই সেমিফেরাস ভেসিকল, এখানে পড়বো যে বিভিন্ন পদার্থ একসাথে যুক্ত হয়ে, বিভিন্ন তরল পদার্থ একসাথে যুক্ত হয়ে কী করে ভাইয়া, এটা বীর্য তৈরি করে। কারণ এই ডিম্বাণুর যে পরিবেশটা আছে ভাইয়া, ডিম্বাণু যেখানে তৈরি হয় বা ওই যেটা ডিম্বাণু আছে মানে যেটা যোনি বলে, সেখানকার পরিবেশটা হচ্ছে অম্লীয়। কি বললাম? অম্লীয়, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড আছে সেখানে, কি করে,
ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড আছে। এই ল্যাকটিক অ্যাসিডগুলো কী করে, যখনই কোনো জীবাণু ঢুকে শালা মাইরা ফেলে, খুব ভালো কাজ করে। এখন যখন তুমি শুক্রাণু দিবা ওই শালা এটাকে মাইরা ফেলবে, দেখি করবে করে দেবে। তাই ওর জন্য এটা কি হয়, এক ধরনের এটা ক্ষারীয় রস, এটা সেমিনাল ভেসিকল এই শুক্রাণুর সাথে এক ধরনের ক্ষারীয় রস মিশিয়ে দেয়, যেন এই ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে একটা নিউট্রাল পর্যায়ে চলে আসে। এই ক্ষার আর বিক্রিয়া অ্যাসিড এবং পানি লবণ তৈরি হয়, বুঝতে পারেন বিক্রিয়াটা, এটা নিউট্রাল করে দেয়। আচ্ছা, যেটা তোমাকে বলতেছিলাম ভাইয়া, সেটা হচ্ছে এখন এই লেজ এপিডিডাইমিস এটা কোথায় আসে? এই লেজ এপিডিডাইমিস ভাইয়া এদিক দিয়ে এপিডিডাইমিস, এটা বুঝলা না, এটা হচ্ছে এপিডিডাইমিস। এখন এটা কি, এটা হচ্ছে ভাস ডিফারেন্সিয়া, কি বললাম ভাইয়া, ভাস ডিফারেন্সিয়া। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ভাস ডিফারেন্সিয়া অ্যান্ড ভাস ডিফারেন্সিয়া? ভাস ডিফারেন্সিয়া হচ্ছে যেটা ডিফারেন্সিয়া, সেটা হচ্ছে যে বীর্যকে দূরবর্তী নালীতে নিয়ে যায়। এটা হচ্ছে 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা। খুব ভালো করে এটা 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা নালীটা, বুঝতে পারছো? এবং এই নালী এখান থেকে কেউ যদি কোনো পুরুষ যদি মনে করে যে আমার বাচ্চা কাচ্চা অনেক হয়ে গেছে, 3-4টা বাচ্চাটা হয়ে গেছে আর আমি বাচ্চা কাচ্চা নিব না, তখন কি করে, এই নালীটা কেটে দিতে হয়। তাহলে কি হয়, বীর্য ঠিকই উৎপন্ন হয় কিন্তু এই ইয়েতে আর যায় না, মানে নালী বেয়ে আর তোমার ইয়েতেই যায় না, তাহলে কোনো লাভ আছে, বাচ্চা হবে না। তো এটাই হচ্ছে ভাস ডিফারেন্সিয়া। তাহলে ভাস যদি বলা হয় যে কেউ যদি বাচ্চা নিতে না চায় তাহলে কোনটা কাটতে হবে, ভাস ডিফারেন্সিয়া, বুঝতে পারছো? এটা হচ্ছে 40 থেকে 50 মিটার লম্বা, এটা ভাস ডিফারেন্সিয়া। তাহলে কী করে, আর এখন তো আমরা কাটাকাটি করবো না, তো এটা হচ্ছে ভাস ডিফারেন্সিয়া। এখন ভাস ডিফারেন্সিয়ার মাধ্যমে কোথায় যায় শুক্রাণুগুলো একটু দেখো তো ভাইয়া। হ্যাঁ, এটা তোলা হয়েছে, লেখানো 40 থেকে 50 সেন্টিমিটার, এটা একটু গুরুত্বপূর্ণ আছে। আর তারপরে ভাস ডিফারেন্সিয়া, এটা মুছে দিলাম কারণ হচ্ছে লেজ, দেহ, ক্যাপুট এগুলো সব শেষ। কারণ আমি বললাম যে ক্যাপুট কি, যেটা মধ্য অংশ মানে এই তো করে অ্যাপিডিডাইমিসের যেটা মাথার অংশ সেটা হচ্ছে মাথা, যেটা মধ্য অংশ সেটা হচ্ছে দেহ, আর যেটা নিচের অংশ সেটা বলা হয় লেজ অংশ। তারপরে অ্যাপিডিডাইমিস কোথায় উন্মুক্ত হয়, অ্যাপিডিডাইমিস উন্মুক্ত হয় ভাস ডিফারেন্সিয়ায়, অ্যাপিডিডাইমিস ভাস ডিফারেন্সিয়া উন্মুক্ত হয়। এখন ভাস ডিফারেন্সিয়া আবার কোথায় উন্মুক্ত হয়, ভাস ডিফারেন্সিয়া উৎপন্ন হয় অ্যাম্পুলা, মানে এখানে একটু মোটা হয়ে যায় একটা জায়গা, বুঝতে পারছো? একটা জায়গা অ্যাম্পুলা বলা হয়, একটা মোটা হয়ে যায়। কারণ কি, কারণ এখানে আরেকটা নালীর সাথে এটা যুক্ত হবে, ওর জন্য এটা একটু মোটা হয়ে যায় এটা। তাহলে যেখানে যে নালীটায় ফোলা সেটাই অ্যাম্পুলা। কি বললাম, অ্যাম্পুলা। তাহলে ভাই ভালো করে দেখো, ভাস ডিফারেন্সিয়ার যেখানে ফোলা সেটাই অ্যাম্পুলা, বুঝতে পারছো? তাহলে ভাস ডিফারেন্সিয়া এখানে ফোলা, এটা অ্যাম্পুলা, একটা অ্যাম্পুলা থাকে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তো ভাইয়া এখানে দেখো, এখানে হচ্ছে অ্যাম্পুলা এখানে কি হয়, এখানে যে এই জিনিস হচ্ছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা কেন হয়, কারণ হচ্ছে এখানে সেমিনিফেরাস ভেসিকল নামে আরেকটা জিনিস যুক্ত হয়, আরেকটা নালী। এই কিছুক্ষণ আগে যেটা বললাম যে বীর্যে বা শুক্রাণু যেটা উৎপন্ন হয় ওটাতে বিভিন্ন রকম পদার্থ যে দেয় না, বিভিন্ন রকম পদার্থ যে এখানে করে যে এখান থেকে প্রায় 70% তরল পদার্থ এখান থেকে নিঃসৃত হয়, যেটা বীর্য গঠন করে, শুক্রাণু থেকে যেটা বীর্য গঠন করে। এটা মনে করো শুক্রাণু আছে, এখন এখান থেকে এমন একটা রস নির্গত হয় যা 70% বীর্য গঠন করে। বুঝলা কি পার্থক্যটা শুক্রাণু আর বীর্যের মধ্যে? শুক্রাণু হচ্ছে যেটা নিষিক্ত করবে, অর্থাৎ একরোজম বা যেটাতে তৈরি হয়, বুঝতে পারছো? একরোজম হচ্ছে শুক্রাণুর মাথার অংশ। এখন শুক্রাণু, আর যখন এই শুক্রাণুর সাথে বিভিন্ন পদার্থ, ধরো ক্ষার জাতীয় বিভিন্ন পদার্থ যখন মিশ্রিত হবে তখন এটা হচ্ছে বীর্য, বুঝতে পারছো? এখন এই অ্যাম্পুলা গেল, তারপরে সেমিনিফেরাস ভেসিকল, তো এইটা এখান থেকে বিভিন্ন 70% এর যেগুলো আসে তার 70%ই বীর্য গঠন করে। আচ্ছা, তারপরে ক্ষেপণনালী, এখন এটা ক্ষেপণনালী গঠন করবে। এটা হচ্ছে ক্ষেপণনালী হচ্ছে 19 মিলিমিটার, এটা কিন্তু মিটার না ভাইয়া, 19 মিলিমিটার, ক্ষুদ্র 0.3 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ না কিন্তু ব্যাস। এই বড় কথাগুলো একটু নোট করে নিবা, ঠিক আছে? এই কথাগুলো একটু নোট করে নিবা। এগুলো হচ্ছে 9 মিলিমিটার হচ্ছে ক্ষেপণনালী কী করে এবার, ক্ষেপণনালী প্যানিস যেটা আছে না, এটা হচ্ছে ইউরেট্রা, মানে এটাকে বলে ইউরেটর, ঠিক আছে? এটা হচ্ছে ইউরেটর, আর এটার যে কোষগুলো থাকে এটা মেলে এটাকে বলে প্যানিস বা তোমাদের টুনটুনি।
এটা হচ্ছে পেনিস, ঠিক আছে। এখন এটা হচ্ছে ইউরেটর। ইউরেটর কাকে বলে? ইউরেটর হচ্ছে একই সাথে জননের কাজ করে। পুরুষের ক্ষেত্রে আলাদা না, পুরুষের ক্ষেত্রে একই। পুরুষের ক্ষেত্রে জননাঙ্গ মানে জননতন্ত্র মানে যে জননের নালী সেটাই প্রজননের নালী, মানে এই নালী দিয়ে বীর্য বের হয়, আবার এই নালী দিয়ে মূত্র বের হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা আলাদা। কোথায় শিখবো এটা? এটা পরের দিন শিখবো। যেটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ক্লাইটোরিসের একটু যে নিচে, যে পরের দিন তোমাকে কি শিখাচ্ছি। এটা লেবিয়া মেজোরা, এটা লেবিয়া মাইনরা, এটা হচ্ছে ক্লাইটোরিস। লেবিয়া মেজোরার উপরে যেটা থাকে এটা হচ্ছে ক্লাইটোরিস, তারপরে থাকে হচ্ছে রেচন নালী, তারপরে জনি, তারপরে ভিতরে থাকে জরায়ু, তারপরে ডান ফেলোপিয়ান নালী, বাম ফেলোপিয়ান নালী, ডিম্বাণু, এগুলো আমরা এগুলো সব শেখাওনি, সমস্যা নেই। এটা আসবে স্ত্রী প্রজননতন্ত্রে। তো ভাই এটা দেখো, এটা হচ্ছে ইউরেটর। আর ইউরেটরের যেটা আবরণ সেটা হচ্ছে এটা। এখন ভাইয়া বুঝতে পারলা কি জিনিসটা? আচ্ছা আমি ছবিটা তাহলে মিশাই দিলাম। তাহলে কি হলো? শ্লিষ্ম শিষ্য বা এর মাথাতে যেটা থাকে এটা হচ্ছে প্রিপিউস, অর্থাৎ প্যানিসের মাথায় যেটা থাকে ওটা হচ্ছে প্রিপিউস, যেটা মুসলমানের সময় কেটে ফেলা হয়। ওই তো ছোটোবেলায় তোমার কেটে দিছে না, যেটা ছোটোবেলায় যেটা কেটে দিছে ওটা হচ্ছে প্রিপিউস, মানে তোমার প্যানিসের সামনে যেটা ছিল ওটা হচ্ছে প্রিপিউস, ওটা কেটে ফেলতে হয়। কারণ ওখানে ওটা যদি থাকে বিভিন্ন মুসলিম অমুসলিম বিভিন্ন জনের এখন কেটে ফেলা, কারণ হচ্ছে ওখানে বিভিন্ন রকম জীবাণু তৈরি হয়, বুঝতে পারছো? মানে ওই ইয়েটা চামড়াটা, উপরের চামড়াটার ভিতরে অনেক ময়লা জমে, ওর জন্য কেটে ফেলতে হয়। এটা একটা সুন্নতীয় নিয়ম। তো সব জিনিসের একটা ব্যাপার আছে। এটা হচ্ছে এটা প্রিপিউস, যেটা হচ্ছে কেটে ফেলতে হয়। এই হচ্ছে অবস্থা। আর একটা ইউরেটর। ইউরেটর ছেলেদের ক্ষেত্রে ইউরেটর মনে রাখবা যে যেখান দিয়ে একই সাথে বীর্য এবং মানে একই পথ একটাই, ছেলেদের ক্ষেত্রে পথ একটাই, একটাতে কাজ চলে, মেয়েদের ক্ষেত্রে দুইটা। আচ্ছা তাহলে এগুলো গেল। এখন এই প্যানিস নিয়ে আমরা এই ছবিটা আমি একটু পর আবার আঁকাচ্ছি, কোনো সমস্যা নাই, কারণ এটা একটু রিভাইজ দিয়ে দিতে হবে তোমাদের যত পড়াইলাম। এখন এই সিস্টেমে কয়েক ধরনের কোষ থাকে, যেটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা, যেটা দেখছো না, ইরেকটাইল টিস্যু থাকে। মনে করো, সরি, হ্যাঁ মনে করো এটা পেনিস, ঠিক আছে। এখানে ইরেকটাইল টিস্যু থাকে, এটা ভিতরে যেটা থাকে এটা হচ্ছে ইউরেটার। আমি ইউরেটার বলছি কখন থেকে? হাই আল্লাহ, এটা তো ইউরেটার না, এটা রেচন জননতন্ত্র। ইউরেটার তার একটা আর তো এটা হচ্ছে রেচন, বুঝতে পারছো? এটা হচ্ছে রেচনের অঙ্গ, এটা হচ্ছে রেচন। ইউরেটার যেটা ওটা হচ্ছে মূত্রনালীর উপরে থাকে। আচ্ছা এটা হচ্ছে রেচন অঙ্গ, ভিতর দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে রেচন অঙ্গ। আর এখানে কী ধরনের টিস্যু থাকে? টিস্যু থাকে হচ্ছে ইরেকটাইল টিস্যু। কী বললাম দেখে নাও, ইরেকটাইল টিস্যু। এই টিস্যুগুলোর কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে যে কর্পোরা ক্যাভার্নোসা আর কর্পোরা স্পঞ্জিসাম। কর্পোরা ক্যাভার্নোসা এবং কর্পোরা স্পঞ্জিসাম যখন এগুলো মানে হয়, যখন এগুলো খাড়া হয় তখন পেনিসটা যেটা হচ্ছে ওটাই। তাহলে এই দুইটা ধরনের থাকে, এটা কর্পোরা স্পঞ্জিসাম আর কর্পোরা ক্যাভার্নোসা, দুই ধরনের এগুলি কি কোষ এখানে থাকে। এখানে কোনো চর্বি থাকে না, কিন্তু যে একটা পাতলা লেয়ার থাকে, বুঝতে পারছো? এই সম্পর্কে আরও সামনে আমরা আলোচনা করব। আর এই ক্ষারীয় রস হচ্ছে প্রস্টেটা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, বুঝতে পারলে আশা করি। এখন তোমাদেরকে আর কিছু জিনিস শিখাই। আচ্ছা ছবিটা আঁকবো বলছে, আমি আঁকবো। এখন দেখো, এটা ডান, এটা বাম, এটা শুক্রাশয়, এটা হচ্ছে স্ক্রোটাম, এটা স্ক্রোটাম। এখানে একটা দেখো ডার্টোজ নামে একটা জিনিস লেখা আছে। আসলে একটা নালী, একটা টিস্যু, একটা পেশি। এই পেশিটা কি করে? এই দুইটা শুক্রাশয়কে, ডান আর বাম শুক্রাশয়কে অর্ধ বরাবর, গোটাটাই না কিন্তু, গোটাটাই না, অর্ধেক দুইটা অংশে ভাগ করে। একে বলা হয় ডার্টোজ। কী বলা হয়? ডার্টোজ। এটা খুব মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কোন পেশি বা কোন পেশি দুইটা শুক্রাশয়কে, দুইটা অন্ডথলিকে ভাগ করে কিভাবে? মধ্যাংশ দিয়ে, হালকাভাবে, অর্ধেকভাবে। তাহলে এটা কি? ডার্টোজ এটা। আর এটা হচ্ছে স্ক্রোটাম। এখন যদি আমি বলি ভাইয়া স্ক্রোটামের আছে 5টা অঙ্গ, আর মানে 5টা স্তর, স্ক্রোটামের 5টা স্তর, আর এটা যেটা আছে এটা হচ্ছে 3টে স্তর। এর 3টে স্তর কী? এটা হচ্ছে শুক্রাশয় লেখে না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুক্রাশয়ের স্তর 3টি, এটা মিশিয়ে দিলাম, উপরে লিখতেছি। এই শুক্রাশয়ের যেটা আছে না, দাগ লেগে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে শুক্রাশয়। এই শুক্রাশয়ের স্তর হচ্ছে 3টি। এক, টিউনিকা ভ্যাজাইনালিস। টিউনিকা মানে কি? টিউনিকা মানে হচ্ছে পর্দা। সবচেয়ে যে বাইরের পর্দা, সেটাও বলে টিউনিকা ভ্যাজাইনালিস।
ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস। মধ্যের যেটা পর্দা সেটাকে বলে টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, এটা হচ্ছে মধ্য পর্দা। আর শেষ একবার ভিতরের যেটা পর্দা সেটা হচ্ছে টিউনিকা ভাস্কুলাস। তাহলে ভাইয়া শুক্রাশয়ের পর্দা হচ্ছে তিনটি, খুব খেয়াল করো, শুক্রাশয়ের পর্দা হচ্ছে তিনটি। মনে করো এই তিনটা হচ্ছে শুক্রাশয়ের পর্দা। প্রথম যেটা সেটা হচ্ছে টিউনিকা, টিউনিকা মানে কি পর্দা, টিউনিকা যে এখানে লিখেন টিউনিকা প্রথমে টিউনিকা মানে কি পর্দা, বাইরের পর্দা। টিউনিকা ভ্যাজাইনালিস সেটা হচ্ছে বাইরের পর্দা। টিউনিকা যে টিউনিকা যেটা অ্যালবুজিনিয়া সেটা হচ্ছে মধ্য পর্দা। অ্যান্ড সবচেয়ে যেটা ভিতরে পর্দা ভাইয়া সেটা হচ্ছে টিউনিকা ভাস্কুলাস। ওকে, এটা হচ্ছে এটার পর্দা গেল। এখন তোমাদেরকে ছবিটা আঁকায় আজকে ক্লাস শেষ করবো। বেশি ক্লাস বড় নিলে ফেসবুকে আপলোড হবে না, ইউটিউবে বড় ক্লাস আপলোড দিলেও কোনো সমস্যা হয় না, 8-10 ঘন্টা হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুকে আপলোড নিতে চায় না, ওর জন্য রেজুলেশনটা কমে রাখি। তোমরা যদি রেজুলেশন ভালো পেতে চাও ইউটিউবে যেতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে দেখো, তাহলে প্রথমে বলছিলাম কি, ভালো করে খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে বলছিলাম ভাইয়া এটা হচ্ছে একটা অন্ডকোষ যেটার ভিতরে এরকম 250টা নালী থাকে, 250টা ঘর থাকে, যার ভিতরে 4টা করে নালী থাকে। এভাবে এগুলো হচ্ছে সেমিনিফেরাস নালী। এখানে যেগুলো বীর্য আস্তে আস্তে যায়, মানে এখানে রেডি টেস্টিসের বীর্য উৎপন্ন হওয়ার পরে এখানে যে বীর্য উৎপন্ন হলো, শুক্রান্তে যে মানে শুক্রাশয়ে যে বীর্যটা উৎপন্ন হলো সেখানে এটা ভাস ইফারেন্সিয়ার মাধ্যমে এই শুক্রাশয় থেকে বের হয়। তারপরে এখানে অ্যাপিডিডাইমিসে পৌঁছে, অ্যাপিডিডাইমিসে যে বীর্যটা পরিশোধন হয়, তারপরে এখানে ভাস ডিফারেন্সিয়ার মাধ্যমে এরকম করে মূত্রের নালীটা 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা এবং মূত্রনালীর উপরে, মূত্রথলির উপরে বেঁকে অবস্থান করে। এটা হচ্ছে মূত্রথলি, এভাবে আঁকাই, বুঝতে পারছো? আর এটা হচ্ছে বেঁকে অবস্থান করে, এর জন্য এটা বলে। তো যেটা বললাম যে ভাস ডিফারেন্সিয়া যেটা, এটা হচ্ছে বীর্যকে কোথায় নিয়ে যায়, অ্যাম্পুলা পর্যন্ত নিয়ে যায়। যে এখানে আছে অ্যাম্পুলা, তোমরা ছবিগুলো আরেকটু ভালো করে দেখবা, ইউটিউবে পাবা। এই যে অ্যাম্পুলা থেকে আর একটা নালী যুক্ত হয় এখানে, এটা হচ্ছে যে এটা করে সেমিনাল ভেসিকলের পরে এখানে পাবা ক্ষেপণ নালী। এই ক্ষেপণ নালী 19 মিলিমিটার আর 0.3 মিলিমিটার ব্যাস বিশিষ্ট লম্বা, ঠিক আছে। তারপরে এটা ইয়ার মাধ্যমে জননতন্ত্র আছে না, রেচনতন্ত্র, ছেলেদের রেচনতন্ত্র, এই মানে পেনিসের ভিতরে যেটা, সেটা দিয়ে বাইরে বের হয়ে আসে মূত্রটা, মানে বীর্যটা এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে বীর্য। আর মূত্রের থলি আছে এটা, তো মূত্র থেকে মূত্র আসে, এটা হচ্ছে এটা, বুঝতে পারছো? এবার বলবো ভাইয়া ডানটা বামটা কই, বামটা এটা। এখানে ওই একই ঘটনা ভাই, একই ঘটনা। এখানে হচ্ছে সেমিনিফেরাস নালিকা, 250টা ঘর থাকে, 4টা করে থাকে, যে সেমিনিফেরাস নালিকা থাকে। এখন সেমিনিফেরাস নালিকাগুলো রেডি টেস্টিসে যায়, রেডি টেস্টিস থেকে অ্যাপিডিডিয়ামিসে যায়, রেডি টেস্টিস থেকে ভাস ইফারেন্সিয়াতে যায়, ইফারেন্সিয়া থেকে অ্যাপিডিডিয়ামিসে যায়, অ্যাপিডিডিয়ামিসে যাওয়ার পরে অ্যাপিডিডিয়ামিস থেকে দিয়ে ঘুরে ভাস ডিফারেন্সিয়াতে আসে। ভাস ডিফারেন্সিয়া আসার পরে এখানে অ্যাম্পুলা তৈরি হয়, এখানে অ্যাম্পুলা তৈরি হওয়ার পরে এখানে একটা নালিকা তৈরি হয়, এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। তারপরে এখানে ক্ষেপণালী এটার সাথে যুক্ত হয়, তারপরে এ পাশ দিয়ে বের হয়ে আসে। তার মানে জিনিস দুইটা কিন্তু মাঝখান দিয়ে বের হয়ে আসে, মানে জিনিস দুইটা ঝুলছে নিচে, আর মাঝখান দিয়ে এপাশ দিয়ে এসে এপাশ দিয়ে এপাশ দিয়ে বের হয়ে যায় বীর্যটা, ঠিক আছে। এটা হচ্ছে আজকের ক্লাসের সারমর্ম ছিল, আজকে এতটুকুই বলা যায়। তো ক্লাসটার একটা সারমর্ম টানি, আশা করি শুনতে পাচ্ছ। তো তোমাদেরকে প্রথমে যেটা বললাম ভাইয়া, প্রথমে যে জিনিসটা পড়াইছি যে একটা ঝুলে থাকে কেন, কারণ সেখানে প্রোটিন তৈরি হয়, আর প্রোটিন তৈরির জন্য ঠান্ডা পরিবেশ দরকার, আর দেহে তাপমাত্রা যখন বেশি থাকে ওর জন্য সেটা ঝুলে থাকে। দ্বিতীয় কথা, বামটা বড় থাকে এবং নিচে থাকে কেন, কারণ একসাথে যেটা থাকে যদি লাগে ভিতরে তাহলে একটু সমস্যা ওর জন্য। আর বামটা এমনিতেই একটু সৃষ্টিগতভাবে একটু বড় এবং একটু হট, ওর জন্য একটু বেশি নিচে থাকে, আর ডানটা একটু উপরে থাকে, বুঝতে পারছো? তারপর যেটা পড়াইছি এই যে এগুলো সেমিনাল ভেসিকল, আর প্রথমে পড়েছি শুক্রাশয় যেটা ভিতরে থাকে এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। তারপরে কোথায় উৎপন্ন হয়, রেডি টেস্টিস বলা হয় কেন, রেডি মানে কি জালিকা, আর টেস্টিস মানে কি শুক্রাণু। তার টেস্টিস মানে যেখানে জালিকার মতো তৈরি করে, সেমিনাল ভেসিকলগুলো যেখানে জালিকার মতো তৈরি করে সেটা হচ্ছে রেডি টেস্টিস। এখন রেডি টেস্টিস থেকে ভাসা ইফারেন্সিয়ার মাধ্যমে সেটা কি কোথায় যায়, অ্যাপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্সিয়ার মাধ্যমে কোথায় যায়, মানে হচ্ছে অ্যাম্পুলা, যেখানে ফুলা সেখানে কি অ্যাম্পুলায় যায়। অ্যাম্পুলায় যাওয়ার পর এটা সেমিনিফেরাস ভেসিকল, তারপরে ক্ষেপণালী, তারপরে সিসমো, মানে সিসমো মানে কি প্যানিস, সিসমো আর বাংলাতে মানে সিসমো হচ্ছে বাংলাতে, আর ইংরেজিতে বলা হয় প্যানিস। আর পিপিউস যেটা সেটা হচ্ছে মুসলমানের সময় কেটে ফেলতে হয়, এটা বললাম। আর তারপরে ইরেকটাইল মানে
টিস্যুগুলো থাকে এই সিস্টেম বা প্যানিসের মধ্যে, ওর জন্য এগুলো কী হয় এই যে এরকম মানে কখনো দেখো না যে কখনো এমনি থাকে নিস্তেজ থাকে, কখনো আবার খাড়া হয়ে যায়। এটা হচ্ছে যে এই ধরনের বিভিন্ন কোষ থাকে যেগুলো যখন উত্তেজিত হয় তখন খাড়া হয়, ঠিক আছে। তারপরে বিভিন্ন রক্তনালিকার বিভিন্ন বিষয় আছে এর ভিতরে। আর যেখানে প্রস্তুত গ্রন্থি, এই যে ক্ষারীয় রস, মানে ক্ষারীয় রস কেন ইয়ে করে, কারণ যে জনির যে মানে পরিবেশ সেটা হচ্ছে অম্লীয়, মানে ওখানে ল্যাকটিক অ্যাসিড থাকে, জীবাণু গেলে মেরে ফেলে, ওর জন্য ওই এটা যে কিছুদিন বাঁচতে পারে ওর জন্য মানে একটা ধরো ইয়ে গেল শুক্রাণু মনে করো গেল বীর্যতে, সরি শুক্রাণু গেল জনিতে, এটার জন্য কিছুদিন বেঁচে থাকতে পারে, ওর জন্য এটা ক্ষারীয়, বুঝতে পারছো। আর জনির পরিবেশ এমনিতে অম্লীয় এর জন্য। আর এভাবে বললাম যে তারপরে যে কাউপার গ্রন্থি, ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে প্যানিসটা হচ্ছে 18 থেকে 20 সেন্টিমিটার ছেলেদের, মেয়েদেরটা অল্প, মেয়েদেরটা হচ্ছে 3.5 থেকে 4.5 মতো সেন্টিমিটার, এত অল্প, ঠিক আছে। এটা সামনের দিন আমরা এখানে পড়বো। আর এটা বলে রাখলাম 18 থেকে 20 সেন্টিমিটার মানে ভিতর থেকে, বুঝতে পারছো। আর এখানে যেটা দুইটা থাকে এটা হচ্ছে মানে দুইটা হচ্ছে মধ্যে একটা বাদামের মতো দুইটা ইয়ে থাকে, খোসা থাকে, মানে ছোটো ছোটো দুইটা দানা থাকে, এদেরকে বলা হয় কাউপার গ্রন্থি বা বাল্বা ইউরেথ্রাল। এরা কী করে যখন যৌন মিলন হয় তখন এখান থেকে মিউকাস এই মিউকাস পদার্থ এই প্যানিস দিয়ে নিঃসৃত করার মাধ্যমে জনিটাকে পিচ্ছিল রাখে, এর মনে করে জনি এটাকে পিচ্ছিল রাখে, বুঝতে পারছো। এটা হচ্ছে মিউকাসের কাজ। এটা কার কাজ? মিউকাস পদার্থ নিশ্চিত হয়, আর যেটা এখান থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে বাল্বা ইউরেথ্রাল। তো ভাইয়া আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে ভিডিওতে স্ত্রী প্রজননতন্ত্র বা অন্য কোনো ক্লাস নিয়ে আসতে পারি। আর ক্লাসটা কেমন লাগলো জানাও। আর আমি মানে যেটা ফেসবুকে আপলোড করি সেই ক্লাসটার রেজুলেশন একটু কম থাকে, কারণ হচ্ছে কি মানে ফেসবুকে এটা প্রায় কতটুকু হবে 40 মিনিট হয়তো হয়ে গেছে। তো যাই হোক এই ক্লাসের রেজুলেশনটা কমাই দিতে হয়, কারণ বেশি রেজুলেশন থাকলে বেশি এমবি থাকলে আপলোড হয় না, বুঝতে পারছো। তো আমার জন্য দোয়া করো, আর দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো। আর তোমাদের একটা কোশ্চিন আছে যে একটা বিষয় পড়া হলে আরেকটা বিষয় হচ্ছে না, বা দেখা যাচ্ছে পড়বো কীভাবে বিভিন্ন বিষয়, আমারও এরকম সমস্যা হচ্ছে বা বুঝতে পারছো। দেখা যাচ্ছে সব নিয়ে সামনে একদিন আলোচনা করা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।